পিরিতি সামান্য নয়, মন বুঝিয়া দিতে হয়। এক দেহে দুই জনাতে রয়, মিশিয়া পিনজরে। রসিক সুজন এই পিরিতে একের অধিক মরে রে। রসিক সুজন এই পিরিতে একের অধিক মরে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি সাথে আছি ইসমাইল হোসেন, দেখছেন ইসমাইল মিডিয়া সেন্টার। তো আমরা সাপ্তাহিক একটা আয়োজন করে থাকি। তো আজকেও আমাদের সাপ্তাহিক আয়োজনে আমাদের আজকের অতিথি সিঙ্গার আনোয়ার হোসেন বা আনোয়ার ভাই। তো আজকে আমাদের সাথে থাকবেন এবং তার জীবনের গল্প এবং তার সাথে আমরা আড্ডা দিব। তো আজকের দিনের অতিথি আনোয়ার ভাই। আজকে আমি আছি আনোয়ার ভাইয়ের সাথে। তো ওনার জীবন গল্প এবং তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি ভাই, ভালো আছি ভাই। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো এই যে আপনার ভালোবাসা টানে চলে আসলাম আপনার সাথে একটু কথা বলার জন্য এবং আপনার জীবন বৃত্তান্ত জানার জন্য। তো প্রথমে আপনার পরিচয়টা জানতে চাইবো। আমি আনোয়ার। আমি আনোয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলের কর্ণধার। আমি মিউজিক নিয়ে কাজ করি। আমি একজন সিঙ্গার, একজন মিউজিক ডিরেক্টর, সাথে এভরিথিং নিয়ে আছে মোটামুটি আপনারা যা মানে দেখতেছেন মিডিয়া মিডিয়া জগতে জগতে। ভালো হ্যাঁ, কাজ করতেছে। তো আমরা আনোয়ার ভাইয়ের পড়াশোনা একটু জানতে চাইবো। আর পড়াশোনা আসলে তেমন একটা নাই। সদ্য মাস্টার্স কমপ্লিট আনন্দমোহন থেকে। তো এই পর্যন্ত আপাতত আছে। তো বর্তমানে আনোয়ার ভাইয়ের বর্তমান ভবিষ্যৎ বা কি চিন্তা ভাবনা, মানে আমার ভবিষ্যৎ চিন্তা ভাবনা একটাই, সেটা হলো আমি মিউজিক নিয়ে আগাতে চাই। এই টাঙ্গাইল মধুপুরের সন্তান হিসেবে, একটা কৃতি সন্তান হিসেবে আমি জিনিসটা সবাইকে দেখাইতে চাই, যাতে মানুষ একটা আহ, বলে যে আমি এই মধুপুর জগতে, মধুপুর অঞ্চলের ঘর অঞ্চলের মধ্যে একটা ছেলে ছিল, এই জানোয়ার, যে মিউজিক নিয়ে অনেকটাই অগ্রসর হয়েছে। আমি আসলে বিশ্বগামী যে জিনিসটা থাকে, যে বিশ্ব নিজের যে দেশের যে সাংস্কৃতিক অঙ্গনটা যে বিদেশে যে প্রচার প্রচার করে, হ্যাঁ, তা আমি সেই বিষয়টা আমার মাথায় কনসেপ্ট আছে, যেহেতু আমি নিজে গান গাই। তো আমরা আরেকটা বিষয় ভুলে গেছি। আনোয়ার ভাইয়ের পরিবার সদস্য বা পরিবার। আমার পরিবারের মধ্যে আমি একাই, আর সাথে আমার মা রয়েছে, আর আমার বউ রয়েছে, আমার একটা ছোট সন্তান রয়েছে। এবং এই পরিবারের উপার্জন ক্ষমতার একমাত্র আমি, এখানে আর কেউ উপার্জন করে না, সেই জন্য বললাম আমি পরিবারের হিসাবে একটাই ধরা যায়। একটাই ধরা যায়। তো বর্তমানে এই যে এত পড়াশোনা করার পর আনোয়ার ভাই কেন এই জগতে আসলেন বা কবে থেকে আসলেন এই জগতে? আসলে সাংস্কৃতিক মনা ব্যক্তিরা কখনোই, এরা যদি পিএইচডিও করে, হ্যাঁ, সাংস্কৃতিক মনা মানুষরা কখনোই এই জিনিসটা হবে না। তারা সবসময় সাংস্কৃতিক নিয়ে থাকে। তো আমার যে ছোট থেকে চিন্তা ভাবনা ছিল যে আমি সঙ্গীত নিয়ে কাজ করব। আর জীবনের প্রথম ঘটনাটা ঘটছে সেটা সঙ্গীত নিয়ে। এটা আমার জীবনের প্রথম গান গাওয়া হয়েছিল স্টেজে। এটা মুটের বাজার আউসনারা যে এটা আছে, আউসনারা উচ্চ বিদ্যালয় মুটের বাজার, সেইখান থেকে ক্লাস 6 থেকে। তো ওইখান থেকে ইন্সপায়ার পাইলাম যে আমি আমার দ্বারা হবে। তো সেখান থেকে টুকিটাকি অনেকটাই কথা ব্যাত সহ্য করে আমি এখানে আবদ্ধ আসছি। বাকিটা বিদ্যুতের উপর ডিপেন্ড করে। তার মানে আনোয়ার ভাইয়ের স্বপ্ন ছোটবেলা থেকে গানের প্রতি তার আমার একটা ছোট, ভালোবাসা বা হ্যাঁ ভালো হ্যাঁ লাগা সেখান থেকে শুরু। হ্যাঁ, আমি ছোট থেকে আমার একটা ভালো লাগা শুরু এখান থেকে। তো এই যে আনোয়ার ভাই এত দূর পর্যন্ত আসছেন বা আপনি বর্তমানে এখনো এই বিষয়ে আছেন, লেগে আছেন। তো আপনি আসলে এই মিউজিক বিষয়ে বা এই সঙ্গীত শিল্পী বা সঙ্গীতের বিষয়ে আপনি কি বলতে চান নতুনদের জন্য? নতুনদের জন্য আসলে এখানে সব থেকে বড় থাকবে ইচ্ছা শক্তিটা। আমি নতুনদের জন্য একটা মেসেজ দিব, সেটা হলো, যদি এখানে আপনার প্রবল ইচ্ছা থাকে এবং এটা আপনাকে প্রফেশনালটা নেওয়া যাবে না, কারণ হলো আপনার ইচ্ছা থেকে কাজ করতে হবে। তবে এটা যখন আপনার ধীরগতি একটা বয়স হবে, সময় যাবে, দেখা যাচ্ছে যে আপনার ওইখান থেকে ভালো একটা ইনকাম আসতে পারে। তবে এখানে আপনার ওই ইনকাম নিয়ে আসা যাবে, যে ইনকাম করতে পারবো এরকম ভাবে করা যাবে না। আপনার শখ হিসাবে আসতে হবে, যেটা আমি, এটা একটা পার্ট টাইম, এই যে আমার শখ, যেমন
পোলাপানে যেটা এই করে যে বিকেলবেলা মাঠে খেলতে যায়, আপনি যদি মাঠে খেলতে না যান, আপনি গানে আসেন, সেটা আপনাকে ওয়েলকাম। তবে সেটা আপনার মনস্তাত্ত্বিক সাংস্কৃতিক মনা হিসেবে আসে না, কিন্তু এখান থেকে আগেই ইনকামের সুযোগ আসা যাবে না। যদি এটা থাকে আপনি আসতে পারেন, ওয়েলকাম। আর অবশ্যই এটা তাদেরকে বলবো যারা নতুন, যদি এখানে প্রবল ইচ্ছা থাকে আসাটা উচিত। কারণ হলো মানুষের মনে কি আছে আর বিধাতা কাকে কোন জায়গায় নিয়ে যায় বলা যায় না, তবে ভাগ্যটা দেখা উচিত। তো আনোয়ার ভাই মাসে কত লাখ টাকা ইনকাম করে? না আসলে আমরা তো গ্রামের ছেলে পেলে, লাখ টাকা বলা যাবে না, তবে সংসারটা খুব ভালোভাবে চলতেছে এইটুকুই বলা যাবে। তো আনোয়ার ভাইয়ের ভবিষ্যৎ পরিকল্পনা কি এই গান নিয়ে? আমার আসলে ভবিষ্যৎ পরিকল্পনা বলতে, আমি তো গানটা পার্ট টাইম হিসেবে কাজ করি, এটা আমার শখ। এটা দিয়ে বিজনেস ভাবে কাজ করার অনেক চেষ্টা করতেছি। যদি হয় তো হলো, না হলে আমার সব থেকে বড় একটা ইচ্ছা আছে আমি খামারি হওয়ার। আমি অলরেডি বেশ কিছু জমি আবাদ করতেছি, সাথে একটা গরুর ফার্ম দেওয়ার অলরেডি চিন্তা ভাবনা করেছি, এবং অলরেডি দিয়ে ফেলছি। আপনি অলরেডি এসে দেখছেন, জি জি, আমি ফেসবুক পেজও দিয়েছি। তবে আমার সব থেকে বড় একটা প্রবল ইচ্ছা, আমি ব্যবসায়িক হব। ব্যবসায়ী। আমার আসলে এইখান থেকে আমার গান থেকে যা আসবে এরকম কোনো কথা না, এটা পার্ট টাইম। এটা পার্ট টাইম। এটা পার্ট টাইম, তবে আমি একটা সবল একটা ব্যবসায়িক হবো, আমার এটি সব থেকে একটা ইচ্ছা। তো আমরা আনোয়ার ভাইকে আমরা 10টি প্রশ্ন করব এবং এক কথায় উত্তর দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই। তো আপনার জীবনের একটা কষ্টের কথা যেটা আপনি আজ পর্যন্ত কাউকে বলতে পারেন নাই, বা আমাদের মিডিয়ার সামনে আপনি বলতে চাচ্ছেন, বা আমাদের ভিডিওর মাধ্যমে আপনি প্রকাশ করবেন, এমন একটা কষ্টের কথা যেটা এখনো মনে আছে বা আপনার মনে থাকবে। আসলে ছোটবেলা তো আমার অনেক কষ্ট হয়ে গেছে। পিতাহীন, আমি অ্যাকচুয়ালি পিতাহীন, মায়ের মাতৃত্ব নিয়ে বড় হয়েছি। তো সব থেকে একটাই যে আমি আমার যে মৌলিক যে চাহিদাগুলো, আমি এগুলো মিটাতে পারিনি ছোট জি সময়। জি এটা সব থেকে বড় একটা কষ্টের ছিল, যে আমি আমার মৌলিক চাহিদাটা আর মেটাইতে পারি, এটা আমাকে বলতে পারি না। অনেকে আমাকে আমার গেট আপ মেট আপ দেখে যে আমি শত শত কোটি টাকার মালিক, এরকম ভাবা যাবে না। জি আমি আমার জীবনটা শুরু হয়েছে মৌলিক চাহিদাহীন, যেটা আমি 5টা মৌলিক চাহিদা আমি পূরণ করতে পারি, এটা সব থেকে বড় আক্ষেপ আমার। জি জি। তো আমরা তো আনোয়ার ভাইয়ের কষ্টের কথা শুনলাম, তো আমরা আরেকটা প্রশ্ন, আপনার জীবনের সবচেয়ে সেরা খুশি সংবাদ। আমার সেরা খুশি সংবাদ মাকে নিয়ে। কারণ হলো উনি আমার এই যে বয়সটা পার করাইছে, ওনার সর্বোচ্চ একা সংগ্রাম করে। আর ওনাকে যে আমি এখন দেখতে পারতেছি, ওনাকে ওনার মানে বসায় যে খাওয়াইতে পারতেছি, এইটা হলো সব থেকে বড় খুশি আমার। জি। কারণ এটা আমি কখনো চিন্তা করতে পারছি না যে আমি পারবো। তো আমরা আরো প্রশ্ন করব যে আনোয়ার ভাইয়ের পরিবার বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে কোনো একজনকে এক লাইন যেটা বলবেন, যেটা আপনি আজ পর্যন্ত বলতে পারেন নাই, আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনি বলবেন, কাকে বলতে চাচ্ছেন এক লাইন বা কিছু? আসলে পরিবারকে বলার মতো কোনো যোগ্যতা আমার নাই, তবে আমার যে জুনিয়র যে জেনারেশন গুলো আছে, আমার ভাইস্তে ভাগ্নে, এদেরকে একটাই কথা বলবো, সেটা হলো পাচাটা থেকে দূরে থাকতে হবে। পাচাটা যাবে না। আর তোমরা বড় হও, ভালো কাজ করো, তোমাদেরকে এমনিতেই মানুষ খুঁজবে। জীবনের সবচেয়ে সেরা শিক্ষাটা কোথায় থেকে পেয়েছেন, কার কাছ থেকে পেয়েছেন? জীবনের সেরা শিক্ষাটা তোমার মা দিছে। তো আমরা আরো জানতে চাই যে আনোয়ার ভাই যদি কোনো একটা জায়গায় ভালোভাবে বা আরো ভালোভাবে যদি সফল হয় বা ভালো একটা পর্যায়ে যেতে পারে, দেশ এবং দেশের মানুষের জন্য কি করবে বা কি করতে পারে আনোয়ার ভাইয়ের আমার জায়গা থেকে? আমার জায়গা থেকে আমার প্রবল একটা ইচ্ছা আছে। একটা ইচ্ছাটা হলো যে আমি যদি আসলে আল্লাহ সামর্থ্য দেয়, আমি কখনো গরিব দুঃখী, আমার মানে এলাকায় কোনো গরিব দুঃখী রাখবো না। আমার এটা প্রবল একটা ইচ্ছা আমার। আমি তাদেরকে অন্তত স্বাবলম্বী করব। তা না হলে যারা ভিক্ষা করতেছে আমার এলাকায়, যদিও ভিক্ষুক নাই, আগে ছিল, আমি তাদেরকে কর্মসংস্থান দিব। যারা বেকার আছে, অযথা অনেকে আছে জোয়ার মধ্যে আসক্ত আছে, তাদেরকে আমি একটা কর্মসংস্থান যোগাই দিব। আমার এটা প্রবল ইচ্ছা যে আমি আমার এলাকা, অন্তত আমার ইউনিয়ন প্লাস আমার এলাকার আশপাশে বেকারত্ব থাকবে না। আমার এটা প্রবল ইচ্ছা, এখানে কোনো গরিব থাকা যাবে না।
গরিব হয়ে তুমি জন্মাবা, কিন্তু গরিব হয়ে মরা যাবে না, আমার একটা প্রবল ইচ্ছা। তো এই যে আনোয়ার ভাইয়ের জীবন সংগ্রাম এত দূর পর্যন্ত আসা, এই ভিডিওর ভিতরে সময় দেওয়া, গানের ভিতরে সময় দেওয়া, এলাকার মানুষ, আশেপাশের মানুষ কি বলে, কিভাবে কি চোখে দেখে? আসলে এলাকার মানুষ তো সফলতা এটা সবসময় দেখে, কিন্তু এর পেছনে কতটা পরিশ্রম এটা কিন্তু দেখে না। তবে এলাকার মানুষ যথেষ্ট সাপোর্টে আছে। তবে কিছু কিছু মানুষ ব্যতীত বা কিছু কিছু মানুষ ছাড়া মোটামুটি সবাই আমাকে অন্তত এই মুহূর্তে খুব ভালো অবস্থানে দেখছে, এবং কি আমি শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ তাআলা আমাকে অন্তত একটা অবস্থানে রাখছে। আপনি কত বছর ধরে এই লাইনে আছেন? আমি এই লাইনে প্রায় 1 যুগ প্লাস হবে। তো এই একযোগে আপনি দর্শকের বা ফ্যান ফলোয়ারদের কি ভালোবাসা পাইছেন, কি পাইছেন? না, আসলে আমি 1 যুগ থাকা সত্ত্বেও আমি অ্যাক্টিভ ছিলাম না। কারণ হলো, আমি যেখানে দর্শক পাবো, যেমন সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক, ইনস্টাগ্রামে, আমি এগুলোর মধ্যে অ্যাক্টিভ ছিলাম না। আমি এগুলো থেকে মানে ডিঅ্যাক্টিভ সবসময় ছিলাম। আর আমি এই যে কাজগুলোর পাশাপাশি আমি গার্মেন্টস একটা কর্মী ছিলাম। তো দেখা যাচ্ছে যে যারা গার্মেন্টস কাজ করে তারা জানে যে সময়ের মূল্যটা কি। কারণ জি, সময় আসতে হয়, সময় বের হইতে জি, হয়। জি, জি। তো এত কিছু আসলে টাইম ছিল না আমার। একটা শখের উপর থেকে একটা কাজ ছিল। এটা থেকে মোটামুটি আল্লাহ অন্তত একটু শাইন করছে আরকি এখন। এই যে নতুন তরুণ যারা আছে তাদেরকে কি মেসেজ দিবেন? তাদেরকে কি বলতে চান যে তারা কিভাবে কাজ করবে বা কোন লাইনে তাদের কি পরামর্শ দিতে আমি চান আপনার? অবশ্যই আরেকটা বলবো যে একটা দেশকে বাঁচিয়ে রাখে ব্যবসা। হুম? একটা পরিবারকে স্ট্রং করে ব্যবসা। একটা সমাজকে স্ট্রং করে ব্যবসা। তো আপনারা উদ্যোগী হন, ব্যবসা করেন। অবশ্যই এটা বৈধ ব্যবসা হতে হবে। কারণ হলো, আমি আমি সবসময় দেখি যে পৃথিবীতে যারা যে দেশগুলো আছে তারা অবশ্যই তারা বাণিজ্যিকভাবে সফল বিদায় তারা আজ পর্যন্ত আমাদের দেশ থেকে অনেক টপে আছে। উন্নত তার এগিয়ে মানে আছে। আমার প্রত্যেকটা নতুনদের একটা ধারণা সেটা রাখতে হবে, আপনারা ব্যবসায়ী দিক দিয়ে চিন্তা করেন, মাইন্ড অ্যান্ড বিজনেস মাইন্ড এটা নিতে হবে। তা না হলে আপনি সফল হতে পারবেন না। চাকরি করে সম্ভব না। আপনার যদি সামর্থ্য থাকে আপনি মানে ব্যবসা ধরেন, আর যদি সামর্থ্য না থাকে ছোট থেকে ধরেন। তবে ব্যবসা আপনাকে করতে হবে যদি আপনি পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে বাঁচাইতে চান। এই মুহূর্তে যদি আনোয়ার ভাইয়ের কাছে ১০ লাখ টাকা থাকে, আনোয়ার ভাই প্রথমে কোন কাজটা করবে? আসলে 10 লাখ টাকা থাকবে না, থাকলে অবশ্য অনেক কথার কিছু। কথা আমি বলতেছি যে আপনার কাছে যদি এখন ১০ লাখ টাকা থাকে আপনি প্রথমে কোন কাজটা করবেন? আমি প্রথমেই যেটা বললাম না যে গরিব, আমি কিছু গরিব যে যারা চলতে পারতেছে না, বিধবা নারী আছে এবং কি বৃদ্ধ যারা আছে, আমি এদেরকে দেখে দেখে কিছুটা ডোনেশন করব। আর বাহ্যিক যে টাকাগুলো থাকবে সেগুলো আমার যে আমি যে বর্তমান খামারি হিসেবে যেটা পরিচিত হতে চাচ্ছি সেগুলোতে কাজে লাগাবো। বাকিটা, তবে আমার এলাকায় আমি চাই না যে আমার এলাকায় কেউ গরিব থাকুক। কারণ গরিব থেকে আমি আজকে অন্তত কিছুটা মধ্যবিত্ত হয়েছে, আমি এটা বলতে পারি। আমি রিচ না, কিছুটা মধ্যবিত্ত হয়েছে, একদম একদম পুর লেভেল থেকে, লেভেল জিরো থেকে। জি। তো এই যে আপনি এই লাইনে আসছেন, গানের লাইনে আসছেন, আপনাদের এমন কোনো বক্তব্য বা এমন কোনো ঘটনা ঘটছে আপনার সাথে যেটা আপনার কাছে এখনো মনে আছে? মানে এমন কোনো ঘটনা কোনো ফ্যান ফলোয়ার করছে? ফ্যান ফলোয়ার করে নাই, আমার জীবনে একটা সব থেকে বড় একটা ঘটনা আছে। এটা হলো, আমি যখন সঙ্গীত নিয়ে কাজ করতাম, আমি আমার এলাকার বাইরে কনসার্ট করতাম। তো আমার এলাকায় একটা ভাই ছিল, সে আমাকে একটা কথা বলছে, তুই যখন মঞ্চে উঠিস তখন আমার লজ্জা লাগে। আমি বললাম, কেন? কই, জানি না, কিন্তু লজ্জা লাগে আমার। এটা তার কথা শুনে আমি তো ছিলাম না, আমি ভালো কনসার্ট করতাম এবং ভালো ডাক পাইতাম, সাড়া পাইতাম, খুব দেখা যাচ্ছে যে দর্শকদের নাচাইতে পারতাম, তারপরেও তার শরম লাগে। আমি বুঝলাম না এটা কেন শরম লাগে। এটা আমার জীবনে একটা ব্যতীত ছিল এই জিনিসটা, অন্তত সঙ্গীত জীবনে আমার। সঙ্গীত জগতে এই যে এতদিন আছেন, আপনি কাকে ফলো করতেন? কাকে বেশি ভালো লাগে? কার সাথে দেখা করতে ইচ্ছা করে? এখন যে আপনি যদি একটা সুযোগ পাইতেন বা ওনার সাথে একটু বসতেন বা ওনার সাথে কথা বলতেন, কাদেরকে বেশি ফলো করতেন? বা আমি এমন আমি আসলে ফোক টাইপের গান গাই, তো আমি আমি ভয়েসটা সবসময় ফলো করতাম। রিংকু আমার আমার যে ইটা ছিল, আমার যে জেনারেশন ছিল, তখন রিংকু খুব হিট ছিল এবং তার ভয়েসটা প্রচন্ড চড়া এবং খুব ফ্রেশ ছিল। তার কণ্ঠটা আমি চয়েস করতাম। হ্যাঁ, আর এমনিতে তো সব সিঙ্গারেরই গান গাওয়া হইতো।
মানে শোনা হইতো। স্পেসিফিক আমি আসলে কাউকে বলা যাবে না, আমি কার না, আমি আমি শুধুমাত্র একজন ভোকাল চয়েস করতাম, সেটা রিংকু। আর ফোক গানের যে ইটা আছে শফি মন্ডল, এরপরে যে গুণী গুণী ব্যক্তিগুলো আছে ছিল, আমি তাদেরকে ফলো করতাম। তবে ফুক নিয়ে আমি সবসময় থাকতাম এবং ফুক নিয়ে আছি এবং শেষ পর্যন্ত ফুক নিয়ে থাকতে চাই। তো আমরা আজকে আছি সিঙ্গার আনোয়ার ভাইয়ের সাথে। তো আমরা লাস্টে আনোয়ার ভাইয়ের একটা গান বা দর্শকের জন্য একটা গান বলা কি বলা যাবে? জি অবশ্যই বলা যাবে। জি আমরা তাহলে আমার রিসেন্টলি একটা গান রিলিজ হয়েছে শফি মন্ডল গুরুর সাথে আমার ডুয়েট গান করা। আপনারা অবশ্যই এটা এইচ আনোয়ার অফিসিয়ালে পাবেন। আমি কিছুটা শোনাচ্ছি। ও এটা গানটি লিখছে কিন্তু আমাদের মল্লিক রাসেল ভাই, এবং এটা মিউজিক করেছে মুন্সি জুয়েল ভাই, এবং কি সার্বিক যে এটা আছে সবকিছু এখানে ডিটেলস লেখা আছে, আপনারা দেখবেন গানটা শুনবেন যখন। পিরিতি সামান্য নয়, মন বুঝিয়া দিতে হয়, এক দেহে দুই জনাতে রয় মিশিয়া পিনজরে, রসিক সুজন এই পিরিতে একের অধিক মরে রে, রসিক সুজন এই পিরিতে একের অধিক মরে। আমি এতটুকুই বললাম, বাকিটা আপনারা শুনে আসুন। প্রিয় দর্শক, এতক্ষণে আমরা আড্ডা দিচ্ছিলাম বা আনোয়ার ভাইয়ের সাথে আজকে তার সাথে আড্ডা দিলাম এবং তার সাথে অনেকগুলা কথা বললাম। তো আমরা এখন শেষ বিদায়ের পাল্লায় আমরা চলে আসছি, ভিডিও আমাদের শেষের দিকে। তো লাস্ট ওনার কাছে আমি বলতে চাবো আমাকে নিয়ে বা আমাদের দেশবাসী বা সবার উদ্দেশ্যে তার লাস্ট কি বলার আছে। তো এখানে আমরা বিদায় নেওয়ার চেষ্টা করব। শেষ উদ্দেশ্য আমি একটাই কথাই বলবো, সবাই ইনকামের দিক দিয়ে বৈধ পথে এবং বিজনেস মাইন্ড চিন্তা করেন, দেশকে রক্ষা করুন, নিজে ভালো চলুন, পরিবারকে রক্ষা করুন। আমাদের ইসমাইল ভাই, আজকে আমাদের আবহাওয়াটা খুবই খারাপ ছিল। ইসমাইল ভাই অনেক দূর থেকে আসছে, সে ছেলেটা অনেক স্ট্রাগল করতেছে। আমি ব্যক্তিগতভাবে অনেকটাই পরিচিত হলাম, এর আগে কখন দেখা হয়নি আমাদের। ছেলেটা অনেক ভালো, আমি ব্যক্তিগতভাবে খুব মানে কথা বললাম। এবং আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার যে ফ্যান ফলোগুলো আছে তার পেজটা অবশ্যই একটু ফলো দিয়ে রাখবেন, কারণ সে তার লাইফটা নিয়ে অনেক স্ট্রাগল করতেছে, সে একজন ভালো মানের কন্টেন্ট ক্রিয়েটর হবে, আমি এটা তাকে সাধুবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন ইসমাইল মিডিয়া সেন্টার। তো আজকের অতিথি ছিল সিঙ্গার আনোয়ার হোসেন। তো ওনার সাথে আমরা আজকে আড্ডা দিলাম এবং কথা বললাম, তার সাথে অনেক কিছু জানা হলো। তো এখানেই আজকে আমরা বিদায় নেওয়ার চেষ্টা করব। সবাই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী যে কোনো অতিথি দেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। তো আমরা সাপ্তাহিক আয়োজন করে থাকি, সাপ্তাহিক আয়োজনে বিভিন্ন অতিথি আমাদের সাথে থাকে। তো এই নিয়ে কাজ করতে চাচ্ছি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।